জীবননগর সুন্দর একটা গ্রাম, নিরিবিলি শান্ত পরিবেশ। এখানে প্রতি বছরের মতো এবারেও বটতলায় হাট বসেছে। কতবার করে বলেছি বটতলায় হাট বসেছে, আমাকে সেখানে নিয়ে যেতে। আমার একটা কথায় একবারও কি কানের ভেতরে ঢোকে না? আরে বাবা, আমি কি বলেছি যে আমার কানের ভেতর ঢোকে না? আমি শুধু বলছি ওই বটতলার হাটে যেতে হবে না। যেতে হবে না কেন? কি সমস্যা? আমি যাবই যাব, আমাকে তুমি আটকাতে পারবে না। এবার কিন্তু বেশি বেশি করছো। মেয়ে মানুষের হাটে গিয়ে কি লাভ? ওখানে তোমাদের কোনো কাজ নেই, তার উপর আবার তুমি বাড়ির বউ। বাড়ির বউ হয়েছি তাতে কি হয়েছে? বাড়ির বউদের হাটে যেতে হবে না? আরে বাবা, আমি এর আগে কখনোই হাটে যাইনি, তাই এবার হাট দেখার শখ হয়েছে। ঘরের বউয়েদের এত শখ থাকতে নেই। শখ থাকলে সেটা ঘরের মধ্যেই পূরণ করতে হয়, বাইরে যেতে হয় না। গ্রামের লোকজন কি বলবে? গ্রামের লোকেদের কথার জন্য আমি আমার শখ পূরণ করব না? এটা তুমি কি বলছো? আজ তোমার ঘরে খাবার বন্ধ। এটা তুমি কি বলছো? খাবার বন্ধ করলে খাবো কোথায়? কেন গ্রামের লোকেদের কাছে গিয়ে খাবে? তাদের কথা শুনতে পারো অথচ খাবার খেতে পারবে না? আমার ঘরে আজ খাবার খেতে আসবে না, এটাই শেষ কথা। ধুর, তোমার সাথে কথাই বলা যায় না। আসবো না খেতে, আমিও দেখব বাজার কি করে। এই কথা বলে গোপাল বাড়ি থেকে বের হয়ে গেল। বুড়িমা, আর ভালো লাগে না। এই গ্রামে কেন যে বিয়ে হলো কে জানে। এই গ্রামে এত কঠোর নিয়ম, সবকিছুই তো রামেশ্বর পণ্ডিতের জন্য। ভুল বললে তুমি। গ্রামের মেয়ে বউরা অবশ্যই বাইরে যেতে চায়। চার দেওয়ালের ঘরে আটকে থাকতে তাদেরও ভালো লাগে না। যেতে পারে না রামেশ্বর পণ্ডিতের কঠোর নিয়মের জন্য। তা এখন তোর কি হয়েছে সেটা বল। তোমার ছেলেকে কত করে আমি বললাম যে আমাকে একটু বটতলার হাটে নিয়ে যেতে, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। তাহলে ওকে বলারই বা কি প্রয়োজন? তুই আর আমি মিলে একটুখানি দেখে এলেই তো পারি। ওরা তো কেউ আর জানবে না যে আমরা হাটে গিয়েছিলাম। কি গো বুড়ি, কোথায় যাচ্ছ তোমরা? সাথে দেখছি গোপালের বউও আছে। এই তো একটু হাঁটতে বেরিয়েছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? আরে, হাঁটতে বেরিয়েছিলে নাকি হাট দেখতে যাচ্ছ? হাটে তো মেয়ে বউদের যাওয়া নিষেধ। বুঝতে পারলে কি হয়েছে? আপনার জন্য আমরা হাটে যাব না নাকি? আমরা মেয়ে বউ হয়েছি বলে হাটে যাবার অধিকার নেই? এত বড় কথা! গোপালের সাথে দেখা হলে আমি সব কিছুই বলবো, তারপর বুঝবে হাটে যাওয়ার অপরাধ কি সেটা। রেগে গিয়ে এই কথা বলে রামেশ্বর পণ্ডিত হাঁটতে হাঁটতে চলে গেল। এদিকে গোপাল বাড়িতে এসে বউয়ের সাথে চরম রাগারাগি করা শুরু করে। তোমার সাহস হয় কিভাবে আমাকে না জানিয়ে হাট দেখতে যাওয়ার? তোমাকে আমি শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি। আমাকে এভাবে ঘরে তুমি আটকে রাখতে কখনো পারবে না। বউয়ের মুখে এই রকম কথা শুনে গোপাল অনেক রেগে যায় এবং বউকে মারতে গিয়ে পড়ে যায়। তবে রে, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা? দাঁড়া, দেখাচ্ছি মজা। মাগো, কই গেলে? আমার মাজাটা মনে হয় শেষ। আমি আর উঠে দাঁড়াতে পারবো না। গোপালের কান্না শুনে গোপালের মা এসে গোপালকে জিজ্ঞেস করে, ওরে গোপাল, তুই পড়ে গেলি কি ভাগে? মাগো, আমার মনে হচ্ছে কোমরটা গেল। আমি আর উঠে দাঁড়াতেও পারবো না। আমি এখন কি করব? যন্ত্রণায় মরে যাচ্ছি। গোপাল পড়ে গিয়ে মাজায় আঘাত পাওয়াতে অনেক দিন ধরে কাজকাম করতে পারে না। এদিকে সংসারে অভাব শুরু হয়ে গেছে। সকলে অনেক দুশ্চিন্তা করছে কিভাবে সংসার চলবে। ঘরে খাওয়ার মতো কিচ্ছু নেই। এভাবে চলতে থাকলে তো না খেয়েই আমরা মরে যাব। অভাব অনটনের জ্বালা কেমন তা তো তুমি জানো। আর কয়েকটা দিন শুধু অপেক্ষা করো। রামেশ্বর বাবুর কাছে গিয়েছিলাম একটু সাহায্য চাওয়ার জন্য, কিন্তু তিনি আমাকে সাহায্য না করেই ফিরিয়ে দিলেন। বৌমা, তুমি একটা কাজ করো, নিজেই কিছু করার চেষ্টা করো। সবজি চাষ করো। সেই সবজি যদি হাটে বিক্রি করি তাহলে ভালো পয়সা হবে। ঠিক আছে মা, আমি তাই করি। না হলে কয়দিন পর আমরা না খেতে পেয়ে মারা যাব।
অভাবের সংসার আর সকলের কষ্ট দেখে লক্ষ্মী মায়ের কথা মতো মাঠে সবজি চাষ করার সিদ্ধান্ত নেয়, যাতে করে সকলে দু মুঠো ডাল ভাত খেতে পারে। অভাবের সংসার চালাতে লক্ষ্মী মাঠে সবজি চাষ শুরু করে। সারাদিন কঠোর কাজ করে মাঠে সবজি ফলাতে শুরু করে এবং তা বাজারে বিক্রি করে যা টাকা পায় তা দিয়ে তাদের সংসার চালায়। একদিন হঠাৎ রামেশ্বর পণ্ডিত সব দেখে ফেলে এবং মনে মনে ভাবে গোপালকে সব বলবে। গোপাল, তোমাকে আমি বিচার দিয়ে এলাম, তুমি আমার কথা না শুনে এখন দেখছো তোমার বউয়ের কাজে হাত লাগিয়েছো। কতদিন আমাদের গ্রামের মেয়ে বউকে এভাবে আটকে রাখবেন শুনি? আপনার নিয়ম কানুন এখন আর কেউ মানবে না। এখন থেকে প্রতি শীতে বটতলার নিচে হাট বসবে আর আমরা সেখানে ব্যবসা করব। আপনার নিয়ম কেউ মানবে না, আপনি আসতে পারেন। সকালের কুয়াশা তখনও ঘাসে লেগে আছে। পুকুরের ধারে হাঁসগুলো ডাকছে আর দূরে গরুর ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে। আব্দুল মালেক কাঁধে লাঙল নিয়ে মাঠের দিকে রওনা দিল। শাইনা দরজায় দাঁড়িয়ে, শোনো, একটু খেয়ে তবে যেও, খালি পেটে কাজ করো না। ফসল তুলতে না পারলে খাওয়া দাওয়া কিছুই হবে না শাহিনা, মাঠই আগে। এদিকে রাশেদ তখনও ঘুমে। শাহিনা তাকে ডেকে তুলতে লাগলো। ওই রাশেদ, এত ঘুমালে হবে নাকি? তোর বাবার সাথে মাঠে যাওয়া শেখ। রাশেদ মুখ ঘুরিয়ে বলল, মা, স্কুলে যেতে হবে, আমি মাঠে গিয়ে কি করব? মাঠে পৌঁছে মালেক দেখল আরও কয়েকজন কৃষক কাজ করছে জমিতে। সিরাজ কাকা মালেককে বলে, মালেক, এবছর বৃষ্টি একটু কম হলো, কিন্তু মন খারাপ করো না, মাটি যদি ভালো থাকে তবে ফসল হবে। ঠিক বলেছেন কাকা, আমরা যদি হাল না ছাড়ি আল্লাহ আমাদের ফসল দেবেন। পাশ দিয়ে মজনু হাঁটছিল। সে হেসে বলল, এত খেটে কি হবে মালিক ভাই? শহরে গিয়ে রিক্সা চালালেই তো বেশি আয়, মাটি খুঁড়তে এত কষ্ট কেন? মজনু, মাটি ছাড়া মানুষ বাঁচতে পারে না, শহরের মানুষও তো আমাদের ফসলেই বেঁচে থাকে। রোজ তখন মাথার ওপরে। মালিক ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসল। শাহিনা ডাল আর আলুর ভর্তা এনেছে। শাহিনা, এই নাও, খেয়ে নাও, তোমার শরীরের দিকে খেয়াল রাখা দরকার। মালিক হাত ধুয়ে খেতে বসল। পাশেই রাশিদ দৌড়ে এসে বলল, বাবা, স্কুলে মাস্টারমশাই বলেছেন আমাদের নাকি গ্রামের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, কিন্তু আমি বুঝি না শুধু পড়াশোনায় সেটা হবে নাকি? মালিক মুচকি হেসে উত্তর দিল, শেখার সঙ্গে কাজও করতে হয় বাবা। পড়াশোনা তো চোখ খুলবে, আর মাটির কাজ শেখাবে ধৈর্য। রাশেদ চুপ করে গেল। মনে হলো বাবার কথায় গভীর কিছু আছে। বিকেলে মাঠ থেকে ফিরেই মালিক পুকুর পাড়ে গিয়ে বসল। জল ঝকঝক করছে, হাঁসগুলো খেলা করছে। তখন সিরাজ কাকা এসে বসল পাশে। মালিক, আমি অনেক বছর ধরে দেখছি মানুষ শহরের দিকে ছুটছে, কিন্তু গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। আমাদের প্রতিশ্রুতি দিতে হবে গ্রামকে বাঁচিয়ে রাখব। ঠিক বলেছেন কাকা, আমি চাই রাশেদ পড়াশোনা করুক, কিন্তু মাটিকে ভুলে না যাক। বাবা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পড়াশোনা করব, আবার মাটিকেও ভালোবাসবো। তোমার মতো আমিও হব কৃষক, তবে শিক্ষিত কৃষক। সন্ধ্যায় গ্রামের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। সবাই ঘরে ফিরছে। শাহিনা চুলার পাশে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে। মালিক উঠোনে বসে রাশেদকে পড়াতে লাগলো। গণিত শিখতে হবে, তবেই হিসাব মিলবে। কৃষকেরও তো জমির হিসাব রাখতে হয়। বাবা, তাহলে কৃষকও তো বড় বিজ্ঞানী হতে পারে, তাই না? অবশ্যই পারে বাবা। রাত গভীর হলো। আকাশে পূর্ণিমার চাঁদ। উঠোনে বসে মালিক, শাহিনা, রাশেদ আর সিরাজ কাকা। বাতাসে শীতলতা, দূরে বাঁশবনে ঝিঝি পোকার ডাক। আজকের দিনে তোমরা যদি মাটি আঁকড়ে থাকো, আগামী দিনে এই গ্রামই তোমাদের আঁকড়ে ধরবে। প্রতিশ্রুতি দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই মাটিকে কখনো ছেড়ে যাব না। আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, আমি পড়াশোনা করব, তবে গ্রামের মাটি ভুলব না। চাঁদের আলোয় সবাইকে খুব শান্ত লাগলো।
মনে হলো গ্রাম, পুকুর, মাঠ সবই যেন তাদের প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল।